বাংলাদেশে এখন যে জিনিসটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে আয়না ঘর। কেউ বলছে আয়না ঘর ছিল, কেউ বলছে ছিল না। আয়না ঘরটা আসলে কি? আয়না ঘর নিয়ে কিন্তু এরকম আয়না ঘর নামে নেই, তবে কিছু মানুষকে যে বন্দি করে রাখা হতো এই ব্যাপারটাই কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ 5 তারিখে যখন আর্মিরা ডিবি অফিসে যায়, যে সেখানে কোনো বন্দি আছে কিনা, সেখানে একটা হাজত ঘর দেখা গেছে এবং সেখানে একটা সেল দেখা গেছে। এই ধরনের সেল আমরা যখন জেলখানা পরিদর্শনে গিয়েছিলাম, জেলের ভিতরে এই ধরনের সেল ছিল, যে সেলটা এখানে হয়েছে। এই বন্দি আটক রাখার জন্য সিআরপিসিতে সুনির্দিষ্ট ধারা রয়েছে, নির্দেশনা রয়েছে, কোথায় কোথায় এই বন্দি রাখা যাবে, কি অবস্থায় রাখা যাবে, এর জন্য সুনির্দিষ্ট আইন আছে। এই আইনের বাইরে কেউ কোনো মানুষকে আটক রাখতে পারবে না, এটাই হলো আইনের কথা। যেমন ধরেন, আইন বলছে কোথায় এই ধরনের মানুষকে আটক রাখা যাবে। আটক রাখা যাবে হচ্ছে পুলিশ স্টেশন, যেটাকে আমরা থানা বলে জানি, সেই থানাগুলোতে আসামি আটক রাখা যাবে। সেখানে 24 ঘন্টার বেশি কোনো মানুষকে আটক রাখার কোনো বিধান নেই। বলা হচ্ছে যে কোনো মানুষ গ্রেপ্তার যখনই হবে তখন থেকে 24 ঘন্টার মধ্যে তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করতে হবে। কোনো লোককে 24 ঘন্টার বেশি থানায় আটক রাখার নিয়ম নাই। তারপরে যদি তাকে তদন্তের স্বার্থে প্রয়োজন হয়, তাহলে সেখানে আদালতের কাছ থেকে রিমান্ড আনতে হবে। এই রিমান্ডের বাংলা শব্দ যেটা আছে, সেখানেও এটা স্বীকৃত যে আসামির মালিক আদালত। আদালত হচ্ছে সেই আসামির মালিক। পুলিশকে দিয়ে দিল, তার মানে এই না যে আসামি পুলিশের নয়, এই আসামি হচ্ছে আদালতের। আদালতের কাছ থেকে আবার তাকে হেফাজত করে চেয়ে নিয়ে আসতে হবে জিজ্ঞাসার জন্য। আদালত মনে করলে তাকে দিবে, না মনে করলে তাকে দিবে না। এটাই হলো নিয়ম। অথচ দেখেন, আমি কিছু উদাহরণ দিতে চাই। অত আইনের ধারায় গেলে হয়তো আমার যারা পাঠক আছে এদের জন্য আমি একটা বিরক্ত হতে পারি। আমি একটা কথাই বলি, আইন যে আছে তাকায় দেখেন। আপনি যদি বলে থাকেন যখন র্যাব আসামি ধরে, তারা কিন্তু সেই আসামিটাকে ধরে থানায় সোপর্দ করে। যখন বিজিবি কোনো আসামি ধরে, সেই আসামির বিরুদ্ধে মামলা দিয়ে কিন্তু থানায় সোপর্দ করে। নার্কোটিক্স ডিপার্টমেন্ট যে সমস্ত আসামিকে ধরে, সেই সমস্ত লোকগুলো কিন্তু থানায় সোপর্দ করে। এইরকম যত ল এনফোর্সিং এজেন্সি রয়েছে, এই আটক রাখার ক্ষমতা একমাত্র 24 ঘন্টার জন্য থানা ব্যতীত আর কোথাও নেই। তাহলে সেখানে যদি সেটাই হয়ে থাকে, তাহলে ডিবি তো কোনো থানা নয়। ডিবি হেফাজত, সিআইডি হেফাজত। আমি নিজে দেখেছি সিআইডির যে মালিবাগের যে বিল্ডিংটা রয়েছে, তার উপর একটা হাজতখানা রয়েছে। এই হাজতখানা থাকার কোনো বিধান নেই। এ নিয়ে আমার সাথে এক সিনিয়র সাংবাদিকের কিছু কথাবার্তা হলো। তিনি বললেন যে নেই, সিআরপিসি, বিপিসি কোনো ধারাতে নেই, সিআইডি, ডিবি, ডিজিএফআই, এনএচআই, কেউ কোনো মানুষকে আটক রাখতে পারবে না 24 ঘন্টার বেশি। কোনো প্রয়োজনে তারা যদি কোনো লোককে ধরে, তাহলে তারা they will deposited this 21 person to পঞ্চান পুলিশ স্টেশন। এটাই হলো আইনের বিধান, এটাই করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেটা না করে তারা নিজের ইচ্ছা মতো হাজত বানিয়ে নিয়েছে। এই হাজতটা সম্পূর্ণরূপে বেআইনি। সেখানে কথা হলো যে ডিএমপির যে একটা আইন আছে, ডিএমপির আইনে যেহেতু এসপি পুলিশ, ডিবিও পুলিশ, সিআইডিতেও পুলিশ, সে কারণের জন্য তারা বলছে যেহেতু আসামি থাকবে পুলিশের হেফাজতে, কাজেই সেখানে সিআইডি, ডিবি, তারপরে এসবি, এনএচআই, এরা সবই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, এরা সবাই হাজতে আসামি রাখতে পারবে। এইরকম একটা খোঁড়া যুক্তি একজন দাঁড় করলো। এ নিয়ে আমি অন্তত পক্ষে 30 জন আইনজীবীর সাথে কথা বলেছি এবং প্রায় আপনার গোটা 30 যারা ম্যাজিস্ট্রেট ছিল, জজ ছিল, বিচার বিভাগীয় কাজে ছিলেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছে যে না, কোনো অবস্থাতেই থানা ব্যতীত আর কোথাও আসামিকে 24 ঘন্টার বেশি আটকে রাখার সুযোগ নেই। কিন্তু যান, এই যে দেখেন ডিবিতে আসামি রাখা হচ্ছে। আপনি এখন যান, দেখবেন সিআইডির 3 তলাতে মাথার উপরে একটা হাজত ঘর রয়েছে, সেখানেও কিন্তু বেআইনি ভাবে আটক রাখা হচ্ছে। ডিবিতে মানুষকে বেআইনি ভাবে আটক রাখা হচ্ছে। এ নিয়ে আমি একটা কথা বলেছিলাম একদিন। একজন ডিবি কর্মকর্তা আমাকে বললেন, ডিবিতে যে হাজতটা দেখছেন সেটা হাজত নয়, সেটা বিশ্রামাগার। ওনাদের যুক্তিটা কি দেখেন। ওনারা যুক্তি দেখাচ্ছে যে একটা আসামিকে যখন আমি ডেকে আনলাম
জিজ্ঞাসাবাদের জন্য সেই আসামিকে আমি কোথায় রাখবো? সেটা ভিআইপি লোক হতে পারে, একটা সম্মানিত নাগরিক হতে পারে। সেই কারণের জন্য তার জন্য এখন একটা এসি রুমের ব্যবস্থা করা হয়েছে। আমি যদিও দেখি নাই, তবে যারা সেখানে গেছিল তারা বলছে যে সেখানে আসামিদেরকে খুব ভদ্রচিত ভাবে সাময়িক ফর দ্য টাইম বিং এবং যে সময়টার জন্য তাকে সেখানে রাখা হয়েছে পুলিশে বা থানায় বা হাজতে সোপর্দ করার আগ পর্যন্ত সেখানে আসামি রাখার জন্য সাময়িক একটা ব্যবস্থা করা হয়েছে, এই কথা বলা হচ্ছে। কিন্তু আর্মিরা 5 আগস্ট দেশ স্বাধীন, নতুন করে স্বাধীনের পরে যেই যেই হাজতটা দেখেছে ডিবিতে এবং সেটা দেখিয়েছে আর্মিরা, সেখানে কিন্তু দেখা গেছে সেই বিশ্রামাগার কিন্তু এটা নয়। ওর মধ্যে সেল দেখা গেছে, ওর মধ্যে হাজত দেখা গেছে, ওর মধ্যে অমানসিক মানুষকে নির্যাতন করার জন্য যে সমস্ত ব্যবস্থা ছিল সেগুলোও কিন্তু দেখা গেছে। এই আয়না ঘর বা হাজত ঘর এই সবগুলাই বেআইনি, কোনোভাবেই এটা থাকতে পারবে না। সে যেই হোক না কেন, আসামি হলেই তাকে সে আসামি থানায় সোপর্দ করতে হবে এবং থানা 24 ঘন্টার মধ্যে সে আসামি আদালতে সোপর্দ করবে। এটাই হচ্ছে আইনের নির্দেশনা। শুধু এখানেই শেষ নয়, আরো কিছু কথা বলা হয়। যেমন বলা হচ্ছে যে ডিবি, সিআইডি, এনএচআই, ডিজিএফআই আরো যারা আছে এই ধরনের ল এনফোর্সিং এজেন্সি, এই সব এজেন্সি গুলাই কিন্তু সহযোগী এজেন্সি গুলা, এরা কোনোভাবেই কোনো মানুষকে সরাসরি কোনো মামলা ওরা নিতে পারবে না। যেমন ডিবি কোন মামলা তদন্ত করবে, যেমন থানায় একটা লোক গিয়ে সরাসরি মামলা দায়ের করতে পারেন এবং থানায় সরাসরি কোনো আসামি মামলা হলেই তাকে গ্রেপ্তার করতে পারে। 54 যে সন্দেহমূলক যে কার্যবিধি আইনের যে বিধান রয়েছে, যে আকাশের যত তারা পুলিশের তত ধারা, এই ধারারও প্রয়োগ করতে হলে পুলিশ লাগবে। পুলিশ ব্যতীত এই আসামি গ্রেপ্তারের জন্য যথাযথ কর্তৃত্ব এইরকম অন্য লোকের যদি থেকেও থাকে, তবে আসামি তাদের রাখার কোনো অধিকার নেই। ডিবি সরাসরি কোনো মামলা তদন্ত করতে পারবে না। ডিবির উপরে যদি ন্যস্ত করা হয় যে অমুক মামলা ডিবি তদন্ত করবে, যেমন থানায় মামলা হবে সেই মামলা ডিবি তদন্ত করবে না সিআইডি তদন্ত করবে না কারা তদন্ত করবে, সংশ্লিষ্ট কোর্ট অথবা কর্তৃপক্ষ তারা নির্দেশনা দিবে, তদন্ত করতে পারবে। কিন্তু এখন পর্যন্ত আইন অনুসারে কোনো ব্যক্তি তার কোনো মামলা কখনোই থানা ব্যতীত, থানা এবং কোর্ট এই 2 জায়গায় ব্যতীত মামলা দায়েরের জন্য আর কোনো সুযোগ সরাসরি নেই। যেখানেই মামলা হোক না কেন, যেখানেই মামলার কাগজ আসুক না কেন, তাদেরকে সেই কাগজটি সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট থানায় সেটা রেকর্ড হবে। থানায় এখানে একটা নাম্বার পড়বে, ওই থানার মামলা নম্বর কত। তদন্ত ডিবি করতে পারে, তদন্ত সিআইডি করতে পারে, তদন্ত আরো অনেক সরকারি সংস্থা করতে পারে। এমনকি আদালত মনে করলে দেশের কোনো ভালো নাগরিককে দিয়েও যে কোনো মামলার তদন্ত করাতে পারে, কতগুলো ধারা ব্যতীত। তাছাড়া কিন্তু এগুলা রয়েছে। অথচ দেখেন কোন আইনে, কিভাবে, কার অর্থ আইনে ডিবিতে এই হাজত ঘরটা করা হয়েছে। এই হাজত ঘর ভেঙে দেওয়া দরকার। সিআইডিতে যে হাজত ঘর রয়েছে এগুলো ভেঙে দেওয়া দরকার। এইরকম ল এনফোর্সিং এজেন্সির কাছে যতগুলো হাজত ঘর আছে, যতগুলো মানুষ আটকের ব্যবস্থা রয়েছে, সকল বিষয়গুলো এখনকে ভেঙে দিতে হবে। এটা মানবতার লঙ্ঘন, এটা মানবাধিকারের পরিপন্থী, এটা কখনোই তা পারে না। অথচ দেখেন যে সরকারই যখন ক্ষমতায় আসে তারাই কিন্তু সেই কাজটা করে থাকে। আওয়ামী লীগ সরকারের কথাই যদি বলি, শেখ মুজিবুর রহমান স্পেশাল পাওয়ার অ্যাক্ট করেছিলেন, তার পতনের পরে কিন্তু স্পেশাল পাওয়ার অ্যাক্টের ভিক্টিমাইজ তারা হয়েছে। আসেন এইখানে এবারে যদি ধরা হয়, সব কথা বাদ, এবারে যদি আমরা আসি, এখানেও দেখেন যে আজকে যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল করেছে আওয়ামী লীগ, সেই ট্রাইব্যুনালে আজকে যারা করেছিলেন তারা আসামি। যদি বলা হয় এই হাজত ঘর কারা করেছিলেন, ডিবিতে, সিআইডিতে কারা করেছিলেন, আজকে দেখেন সেই হাজত ঘরের ফাঁদে কিন্তু আজকে তারাই পড়েছে। এই শেখ হাসিনা পড়েছে বা এই যারাই পড়েছে না কেন, এই ব্যাপারে এই কথা মনে রাখতে হবে, ইট পারলে পাটখেল খেতে হয়। যিনি অন্যায় করবেন তিনি ওই অন্যায়ের শিকার তার হবে। আল্লাহর বিচার, বিধাতার বিচার, সৃষ্টিকর্তার বিচার কখনোই বৃথা যেতে পারে না। যিনি যে অপরাধ করেছেন যে অঙ্গ দিয়ে, তার বিচার হতেই হবে, সেটা আজ হোক আর কাল হোক। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, যারাই যখন ক্ষমতায় যায় তাদেরই আর এই কথা মনে থাকে না বলেই এই সমস্ত অন্যায় আইনগুলা করে। এত আইনের প্রয়োজন কি আছে? তাকায় দেখেন, যদি আজকে আমরা যদি বাংলাদেশ দণ্ডবিধি প্যানেল কোড দেখি,
আমরা যদি সিআরপিসি দেখি, আমরা যদি আরো যে সমস্ত রয়েছে, এই সমস্ত যদি পুলিশ রেগুলেশন রয়েছে, এত আইন থাকতে নিজের ইচ্ছা মতো এই আইন আর হচ্ছে আইন করে একটা, আর একটা করে হচ্ছে যেটা দেখবেন বিভিন্ন পরিপত্র, আইন আর পরিপত্র, এই দুটো জিনিস হচ্ছে সবসময় মানুষকে হয়রানি করার জন্য যারা চেয়ারে থাকে তারা এগুলা করে। আইন রয়েছে একরকম, কিন্তু হঠাৎ করে তারা একটা পরিপত্র জারি করে সেখানে আইনটাকে স্টপ করে দেয়, আইন কাজ করতে দেয় না। ঠিক একইভাবে এখানেও কিন্তু নতুন একটা আইন করি আর একটা আইনকে বিঘ্নিত করে। এইগুলা না করে সিআরপিসি বিপিসিতে যে সমস্ত আইনের উল্লেখ রয়েছে কোনো জিনিস বাদ নেই। কারণ হচ্ছে আজকে যেটা আমরা বিপিসি দেখি, বাংলাদেশ পেনাল কোড দণ্ডবিধি আইন, এই দণ্ডবিধি আইন কিন্তু বহুদিনের ফসল। এই আইনটা পর্যালোচনা আলোচনা করতে গিয়ে তাদের সময় লেগেছিল প্রায় 60 বছর। সেই 60 বছর গবেষণার পরে যে আইনটা করা হয়েছে সে আইন তো এরকম হতে পারে না। তাহলে দরকার কি এই সমস্ত আইনের গায়ে হাত দেওয়া? আমি মনে করি আইনকে আইনের মতো চলতে দিন, আইনের কাজ আইনকে করতে দিন। নিজের চেয়ারে আছেন, ক্ষমতায় আছেন বলে অন্যজনকে ঠকানোর জন্য এই সবগুলো করবেন। এই যে আজকে দেখেন তার প্রমাণ দেখেন, যেখানে র্যাব গঠন করা হয়েছিল সেখানেও কিন্তু র্যাবের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল যারা স্রষ্টায়, সেটাই রক্ষী বাহিনী যারা করেছিল। সেখানেও দেখেন আজকে যদি আপনার যদি এখন যদি দেখেন যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে, এই ট্রাইব্যুনালে আজকে দেখেন শেখ হাসিনার নামে কত মামলা হয়েছে। এ মামলা কার জন্য করেছিলেন? আজকে দেখেন গায়েবী মামলা, বিএনপির লোকের নামে, জামাতের লোকের নামে গায়েবী মামলা দেওয়া হয়েছিল। এই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আমাদের মেঘনা কাটা যেটা বলা থাকে, ইংল্যান্ডের যে আইনটা রয়েছে প্রজাদের যে স্বার্থে আইনটা, সেই আইনটাও কিন্তু আমাদের মন্ত্রীরা মানে না। এখানে দুটো পার্ট, একটা হলো সরকার বা রাষ্ট্রের পক্ষে সচিব, জনসাধারণের পক্ষে মন্ত্রী। অথচ দেখেন মন্ত্রী বলে কি, খতিয়ে দেখা হচ্ছে, ভেবে দেখা হচ্ছে, বুঝে দেখা হচ্ছে। আসাদুজ্জামান সাহেব যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কত আইন কিভাবে মুখ চেগিয়ে বলেছেন, ভেবে দেখা হচ্ছে, বুঝে দেখা হচ্ছে, করে দেখা হচ্ছে। এই গায়েবী মামলা দিয়েছিলেন শত শত লোকের নামে, ভেবেছিলেন ক্ষমতা আপনাদের চিরকাল। আজকে তাকায় দেখেন সেই গায়েবী মামলার শত শত মামলায় আপনারা আসামি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে শুরু করে তার 300 জনের এমপি একজনও যদি গায়েবী মামলা থেকে বাদ থাকে, তা আমি মনে করি সেটা ভুল ক্রমে বাদ রয়েছে। তাকায় দেখেন যারা এই গায়েবী মামলার স্রষ্টা তাদের অবস্থা দেখেন। আবার যদি পুলিশের কথা বলে থাকেন, আমি সেদিন যাত্রাবাড়ি থানাতে গেছিলাম, 420টা থানা পুরাই দেওয়া হয়েছে। সেই থানাগুলোর অপরাধ ছিল কি? অপরাধগুলা কি ছিল? আপনি তাকায় দেখেন সেই সময় যারা ওসি ছিল তারা কি করেছে। এমপি সাহেব বলে দিয়েছে অমককে ধরে নিয়ে এসে পিটাও, ভিডিও কলে আমাকে দেখাও। ওরা ধরে পিটায় আর ভিডিও কলে দেখানো হয়। কোথায় আইন? আপনারা হয়তো যারা সরাসরি প্রত্যক্ষ আওয়ামী লীগের সাথে জড়িত থাকেন তারা আমার পরে অসন্তুষ্ট হতে পারেন। আপনারা যদি দেখতে চান, আমার কাছে ভিডিও চিত্র আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো যে এমপি সাহেবরা কিভাবে এই পুলিশকে ব্যবহার করে এমন কাজ করেছে যে আন্দোলনের সময় একটা আওয়ামী লীগ নেতাও, একটা এমপিও এলাকায় গিয়ে জনগণের সামনে দাঁড়াতে পারে না। পারার কারণ কি? তারা এই অন্যায়গুলো করেছে, তাই না? যিনি যা করবেন তাকে সেই জিনিসের জেদ দিতে হবে, এর কোনো ভুল নাই। এটা যদি আপনার লোকাল দেখে থাকেন তাই। একটা ছেলে যদি তার বাপকে মারে, মনে রাখেন আল্লাহর বিচার ওই ছেলেও তার ছেলের হাতে সে মার খাবে, কোনো ভুল নাই। আন্তর্জাতিক অঙ্গনে যারা অপরাধ করেছে তাদের কত খেয়াল করে দেখেন, লক্ষ লক্ষ মৃত্যুর জন্য যারা দায়ী ছিল তাদের কিন্তু বংশমণি আর নেই। আজকে যদি আপনি তাকায় দেখেন জুলফিকার আলী ভুট্টো, তাকায় দেখেন তার বংশে বাতি দেওয়ার লোক নেই। আপনি যদি আজকে পন্ডিত জওহরলাল নেহরু সাহেবের বংশে তাকায় দেখেন কারা আছে, তার বংশের কেউ নেই।